সংখ্যাটা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 18 দিনে 8 জন খুন হয়েছেন। তাদের অপরাধ কি? তাদের অপরাধ, তাদের ধর্ম, তারা হিন্দু। বাংলাদেশের কথা বলছি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সভাপতি বাপ্পাদিত্য বসু। বাপ্পাদিত্যবাবু, জি 24 ঘন্টায় স্বাগত। কি পরিস্থিতিতে এই দেশে আসতে হলো এবং কিভাবে জিজ্ঞেস করবো জানি না, কেমন আছেন এখন আপনারা এবং আপনার পরিবারের লোকজন? আসলে দেশ ছাড়া মানুষেরা যেমন থাকে আমরা তেমন আছি। আমরা বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা যদি বলি, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে ২০২৪-এর ৫ আগস্টের পট পরিবর্তনের পরে আমাকে ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম, যেটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এবিটি থেকে আমাকে চিঠি পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি। এছাড়া প্রতিনিয়ত আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফোন, বিভিন্ন মাধ্যমে তো হুমকি দেওয়া হয়ই। এই পরিস্থিতিতে আমি গত ১৩ থেকে ১৪ মাস মতো বাংলাদেশে আত্মগোপনে ছিলাম। আত্মগোপন বলতে একেবারে সূর্যের আলোও চোখে দেখিনি ১৩-১৪ মাস। বাড়িতেই ছিলেন না অন্য না, জায়গায়? বাড়িতে তো থাকার কোনো পরিস্থিতি নেই। আমরা সবাই ঘরছাড়া। আমরা কেউই ঘরে থাকতে পারি না। গোপন স্থানে আমরা ছিলাম। বলতে পারেন এক প্রকার গুহার ভেতরেই ছিলাম। কারণ সূর্যের আলোটাও আমাদের চোখে পড়েনি। তো এই অবস্থায় আমরা ভারতীয় সরকারের সহযোগিতায় একটি মেডিকেল ভিসা পেয়ে আমি ভারতে এসেছি গত নভেম্বর মাসে প্রাণ বাঁচানোর জন্য, এবং শুধু প্রাণটুকু হাতে নিয়ে আসতে পেরেছি, আর কিছু নয়। এবং এখানে আছি আমরা। আমাদের অনেকেই তো এখনও বাংলাদেশে আছে। তারাও আসলে খুব ভালো নেই। প্রতিনিয়ত একটা মানে মৃত্যু বিভীষিকার মধ্যে, একটি মৃত্যুপুরীর মধ্যে ওখানে মানুষ অবস্থান করছে, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে প্রগতিশীল মানুষেরা তারা। কি বলা হচ্ছিল আপনাকে ধমকিতে? এই যে বললেন আনসারুল্লাহ বাংলার চিঠি আপনি পেয়েছেন, হুমকি আপনি পাচ্ছেন, কি বলা হচ্ছে তাতে? বয়ানটা কি? বয়ানটা হচ্ছে আমরা কাফের, হিন্দু মানে তারা কাফের, এবং এদেরকে হত্যা করা তাদের জন্য জায়েজ, এবং তারা এটা হত্যা করবে। শুধু হিন্দু নয়, মুক্তিযুদ্ধের পক্ষের যারা প্রগতিশীল মুসলিম আছেন তারাও কাফের, তাদেরকে হত্যা করা জায়েজ, এবং নামের তালিকা প্রকাশ করছে যে এদেরকে মানে এদেরকে এরা হত্যা করা হবে। একাত্তরকে অস্বীকার করছে? হ্যাঁ, একাত্তরকে তো তারা অস্বীকার করেই, তারা তো জন্ম পরিচয়কেই অস্বীকার করে। এবং একাত্তরের আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই জায়গাগুলোকে তো তারা অস্বীকার করেই। তারা মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্নই বাংলাদেশে রাখতে চায় না, শুধু পারছে না কেন্দ্রীয় শহীদ মিনার আর জাতীয় স্মৃতিসৌধটা ভেঙে ফেলতে। বাকি সবই তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে, জাতির পিতার বাড়ি থেকে শুরু করে সব কিছুই। তো তারা একাত্তরকে স্বীকার করে না, তারা একটি খিলাফত রাষ্ট্র, ইসলামী খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে। এবং এই সরকার আসার পরে জেলখানা থেকে যে আগে যে সমস্ত জঙ্গিরা, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের যে সমস্ত নেতারা জেলখানায় ছিল, তাদের মধ্যে ধরুন জসিমউদ্দিন রহমানি এবিটির প্রধান, হুজির প্রধান, আপনার নাম হচ্ছে, যাক আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মুফতি ইজাহার, তারপরে এদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে। অনেক জঙ্গিকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন প্রকাশ্য সমাবেশ করে শাহবাগের মতো জায়গায়, এই হাদি হত্যাকাণ্ডের পরেও যে প্রতিবাদ সমাবেশ শাহবাগে হয়েছে, সেখানে জসিমউদ্দিন রাহমানি বক্তব্য রেখেছেন সরাসরি, এবং তারা ইসলামিক খিলাফত কায়েমের ঘোষণা দিচ্ছেন। তারা বাংলাদেশকে মানে না, তারা আল্লাহর আইন চায়, এই কাগজে আইন, তাগুদি আইন বলে তারা, এই তাগুদি আইন তারা চায় না। এই জায়গাগুলোকে তারা আবার পুনর্বহাল করছে। আমরা ২০০১ থেকে ২০০৬-এর শাসনামলেও দেখেছিলাম যে বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছিলাম। বাংলা ভাই, হ্যাঁ, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, শায়ক আব্দুর রহমান, তাদের সেই মানে দিনগুলোকে আমরা দেখেছিলাম। আজকে তখনও তো তাও একটি নির্বাচিত সরকার ছিল, এখন একটি অনির্বাচিত সরকার, পুরোপুরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলো চলছে। এই অনির্বাচিত সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাইতে চলছে। এরা প্রত্যক্ষভাবে জঙ্গিদেরকে মদত দিচ্ছে, তারা জেলখানা থেকে তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদেরকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনাই নেই, বা এমনকি তারা অস্বীকার করছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদী তৎপরতা নেই। তারা যখনই অস্বীকার করছে, তারপরেই আমরা দেখলাম কেরানীগঞ্জে মাদ্রাসাতে সে বোমা বিস্ফোরণ, সেখানে ডেটোনেটর উদ্ধার হচ্ছে, সেখানে সুইসাইডাল ভেস্ট উদ্ধার হচ্ছে, সেখানে ভারত বিরোধী, হিন্দু বিরোধী নানা বক্তব্য সম্বলিত লিফলেট সেখানে পাওয়া যাচ্ছে। আর এই যে একটা 18 দিনে ধরুন 8 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের খুন করা হলো। আপনিও কি আপনার নিজের জন্য এই আশঙ্কাটা করছিলেন শুরু থেকেই? মানে থ্রেট কোন পর্যায়ে গেছিল যে আপনাকে পালিয়ে আসতে বাধ্য হলেন আপনারা, এবং আপনার পরিবার এই মুহূর্তে তারা কীরকম আছেন বা কোথায় আছেন? আমি লোকেশন জানতে চাইবো না, কিন্তু কতটা উদ্বেগে আপনি রয়েছেন? দেখুন, আমার পরিবারকে নিয়ে তো আমি উদ্বিগ্ন তো আছি। মানে আসলে সবসময় যোগাযোগ করাটাও আমার পরিবারের সঙ্গে আমার সম্ভব হয় না।
কারণ নিরাপত্তার জন্যেই আমার তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। যে কোনো মুহূর্তে তাদের উপরে হামলা হতে পারে, তাদেরকে হত্যা করা হতে পারে। আমাকেও হত্যার জন্যে তো তারা মানে উপর্যুপরি হুমকি দিয়েই গেছে। তো কোন পরিস্থিতিতে পড়লে একটা মানুষ দেশের ভিটামাটি ছেড়ে, দেশের সমস্ত স্বজনদেরকে ফেলে এবং দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়, একটি উদ্বাস্তু জীবনে এভাবে আসতে বাধ্য হয়, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আসলে দেশ ছাড়া মানুষের যে কষ্ট, যে দুঃখ, এটা আসলে স্বজন হারানোর দুঃখের চাইতে কম কিছু নয়। আমরা সেই দুঃখটা এখানে প্রতি মুহূর্তে অনুভব করছি। আর পরিবারের কথা কি বলবো, আমরা জানি না যে শেষ পর্যন্ত তাদের রক্ষা হবে কিনা। আমরা এমনও দেখেছি যে আমার পরিবারে আমার মা আছেন, আমার ২ ভাই আছে, ২ ভাইয়ের স্ত্রী আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে। আমি সবাইকেই ফেলে রেখে চলে আসতে বাধ্য হয়েছি। আর চিন্তা হচ্ছে স্ত্রী সন্তান চিন্তা তো হয়ই, চিন্তা তো হয়ই। এমনকি সবসময় তো তাদের সঙ্গে যোগাযোগটাও করতে পারি না ঠিকমতো। ফলে তারা কেমন আছে, কিভাবে আছে, সেগুলোও আমরা জানি না। এগুলো নিয়ে তো একটা চিন্তা হয়। এমনও হয়েছে, ধরুন আমার এক আত্মীয়, আমি প্রকাশ করতে চাইছি না নিরাপত্তার কারণে। আমার এক আত্মীয়, তিনি মারা গেছেন। তার শেষকৃত্য, মানে শ্রাদ্ধ অনুষ্ঠান যখন হবে, শ্রাদ্ধ অনুষ্ঠানের আগে তার সন্তানকে, তার ছেলেকে এসে থ্রেট করছে যে চাঁদা না দিলে শ্রাদ্ধ করতে দেবে না। এমন ঘটনাও কিন্তু ঘটেছে এবং শেষ অবধি কিছু টাকা তাদেরকে দিয়ে তারপরে শ্রাদ্ধ করতে হয়েছে। বাংলাদেশে এমন অনেক হিন্দু পরিবার আছে যার মেয়ের বিয়ে দিতে গেলে তাদেরকে চাঁদা না দিলে বিয়ে দেওয়া যাচ্ছে না। তারা এসে প্রকাশ্য হুমকি দিচ্ছে, হয় চাঁদা দাও, না হলে এক রাতের জন্য মেয়েকে দাও, তারপরে মেয়ের বিয়ে দিতে পারবে, তাদেরকে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। 8 দিন, 18 দিনে 8 জনের কথা বলছেন, 8 জনের কথা মিডিয়াতে এসছে। এর বাইরেও অনেক ঘটনা ঘটছে। বাংলাদেশের মিডিয়া দেখাচ্ছে। তাও বাংলাদেশের মিডিয়া দেখাচ্ছে না বলতে তাদেরকে দেখাতে দেওয়া হচ্ছে না। ওখানে মিডিয়ার গলা টিপে ধরে রাখা হয়েছে। আপনারা দেখেছেন প্রথম আলো ডেইলি স্টারের উপর। এই প্রথম আলো ডেইলি স্টারটা কিন্তু সরকার পরিবর্তনের মানে যে প্রক্রিয়া তার সঙ্গে জড়িত ছিল, কিন্তু আজকে তাদের উপরেও আঘাত আসছে। উদীচীর মতো সংগঠন যারা সরকার পরিবর্তনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, ওই আন্দোলনে জড়িত ছিল, আজকে সেই উদীচীর উপরেও আঘাত আসছে। অর্থাৎ বাংলাদেশের শুভবোধ সম্পন্ন কোনো কিছুই তারা রাখছে না, কোনো কিছু তারা রাখবে না। আর যে সংবাদগুলো মিডিয়ায় আসছে সেগুলোও তো বিদেশি মিডিয়া। আপনাদের কল্যাণে, ভারতের কল্যাণে, তার কিছুটা ভারতীয় মিডিয়ার কল্যাণে কিছুটা প্রকাশ হচ্ছে, অন্যান্য আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে কিছুটা প্রকাশ হচ্ছে, বা আমরা সমাজ মাধ্যমে সেগুলোকে প্রকাশ করছি। এর বাইরেও অনেক ঘটনা ঘটছে। আমার জানা মতে চট্টগ্রামে আনোয়ারাতে, ইয়ে থানা এলাকাতে একটি 12 বছরের কিশোরী ধর্ষিতা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তারা যখন শ্মশানে এসছে, পোস্টমর্টেম করে ডেড বডি নিয়ে শ্মশানে এসছে শেষকৃত্য করতে, সেখানে আমার পরিচিত মানুষ ছিল। তারা বারবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, তারা স্বীকার করতে পারছে না, ভয় পাচ্ছে। নাম প্রকাশ না করে তারা বলেছে যে মেয়ে ধর্ষণ হয়েছে এবং হত্যা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা প্রকাশ করতে পারছে না। আপনি দেখুন যে এই যে শরৎ চক্রবর্তী মণি নরসিংদীতে যে ছেলেটি খুন হলো, যে লোকটি খুন হলো, আমার ব্যক্তিগতভাবে আমার খুব পরিচিত ছিল। ওর পরিবারের সঙ্গেও আমার এক ধরনের বা ওর আত্মীয় স্বজন, বা ও যে সার্কেলে ওঠা বসা করতো, সোমেনচন্দ্র পাঠাগারের সদস্য ছিল ছেলেটি। অনেকগুলো দেশ ভ্রমণ করেছে, ওর বই পড়ার নেশা, দেশ ভ্রমণের নেশা ছিল। 10 বছর দক্ষিণ কোরিয়া ছিল, দেশে ফিরে এসছে, একটা দোকান করতো, ব্যবসা করতো, বাড়ি করেছিল, পরিবার নিয়ে সুখে জীবনযাপন করছিল, তার কারোর সঙ্গে বিবাদ ছিল না। হঠাৎ করে সে শুধু ফেসবুকে একদিন লিখেছিল যে এত আগুন, এত মৃত্যু, এই বিভীষিকাময় দেশ, এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। শুধু এই এক লাইন সে লিখেছিল। এই অপরাধে তাকে এসে হুমকি দেওয়া হয়েছিল যে জিজিয়া কর দিতে হবে। বাংলাদেশে এখন জিজিয়া কর চাওয়া হচ্ছে। এটা সে প্রকাশ করতে পারেনি, আমি জানতাম। আমার যেহেতু সে ব্যক্তিগত পরিচিত ছিল, আমি জানতাম। এই জিজিয়া কর চাওয়া হচ্ছে, এটা শুধু মনির ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই। এবং তাকে এটাও বলা হয়েছিল যে যদি এই বিষয়টি থানায় জানানো হয় তাহলে তার স্ত্রীকে তুলে নিয়ে যাবে, অপহরণ করবে, স্ত্রীকে নিয়ে রেপ করবে। একথা তাকে, এই হুমকি তাকে দেওয়া হয়েছিল। শেষ অবধি সে বাঁচতে পারেনি, তাকেই হত্যা করা হলো। এরকম অনেক ঘটনা ঘটছে। গতকালকে যে মিঠুন নামে যে ছেলেটি নওগাঁতে, যাকে চোর বলে ধাওয়া দিয়ে তাকে জলে চুবিয়ে মারা হলো, এই ছেলেটির জীবনের দাম কে দেবে? ওর মায়ের কান্নার মূল্য কে দেবে? এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে প্রতিনিয়ত। আপনি বলতে পারেন যে হিন্দুদের উপরে একটি ইথনিক ক্লিনজিং চলছে, একেবারে জাতিগত নির্মূল যে কাজটি, সেই কাজটি করার জন্যে যে যা করা দরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ইসলামী জঙ্গি গোষ্ঠী সেটাই করছে। মানে এটার পেছনে কি জামাতের একটা বড় মদত, ডক্টর ইউনূসের বড় মদত রয়েছে? অবশ্যই জামাতের মদদ রয়েছে। বাংলাদেশে এই ধরনের অশুভ যা কাজ হয়, যত কাজ হয়, সব কিছুই জামাতে ইসলামের মদতেই চলে। এবং আজকে জামাতের মুরব্বি হয়েছেন ইউনূস, এবং
তারা মিলে, এই চক্রটি মিলেই বাংলাদেশে এই কাজগুলো চলছে। এবং এই যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী, উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠী, এদের রাজনৈতিক অভিভাবক হিসেবে কিন্তু বিএনপি একটা সময় পর্যন্ত দায়িত্ব পালন করেছে। আজকে হয়তোবা বিএনপি বুঝতে পারছে, আবার হয়তোবা আমরা সন্দিহান যে এটা শুধুমাত্র রাজনৈতিক কৌশল কিনা। কারণ দেখুন, তারেক রহমান 17 বছর পর দেশে ফিরলেন, তিনি হাদির কবরে গেলেন, তিনি কি দীপু দাসের বাড়িতে একবার যেতে পারতেন না? আমরা প্রত্যাশা করেছিলাম যে তিনি দীপু দাসের বাড়িতে যাবেন। কিন্তু শেখ হাসিনা দেখলাম দীপুদাস চন্দ্রের পিতার সঙ্গে কথা বলেছেন, হ্যাঁ, তার বাবার সঙ্গে কথা হ্যাঁ, বলেছেন। শেখ হাসিনা কথা বলেছেন। এবং শেখ হাসিনার ক্ষেত্রে যদি আমি বলি, হ্যাঁ, অন্ততপক্ষে সংখ্যালঘুরা এক ধরনের মাথা উঁচু করে বাঁচার একটা জায়গা ছিল, বা সম অধিকারপ্রাপ্ত নাগরিক হিসেবে কথা বলার মতো জায়গা ছিল, সেই জায়গাটি তো আজকে আর নেই। ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হচ্ছে। তারেক রহমানের না যাওয়াটা নিয়ে কি বলবেন? মানে তারেক রহমানের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে 17 বছর পরে দেশে ফিরেছে, এখন হয়তো বা সংশোধন হবে। কারণ বাংলা ভাইয়ের উত্থানের সময়টাতে তো তারা ক্ষমতায় ছিল, তার মা খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমান তখন হাওয়া ভবনে বসে একটা বিকল্প সরকার চালাতেন। তো সেই সময়টাতে এই হাওয়া ভবনকে কেন্দ্র করে, এই হাওয়া ভবনে এই সমস্ত পরিকল্পনা করে এই জঙ্গিবাদের উত্থানগুলো ঘটানো হয়েছিল। প্রথম দিকে তারা কিন্তু তখনও বলেছিল যে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, জঙ্গি বলে কোনো কিছু নেই, এগুলো সব মিডিয়ার সৃষ্টি। পরবর্তীতে বাধ্য হয়েছিল বাংলা ভাইদেরকে ফাঁসি দিতে। বাংলা ভাইয়ের যে জবানবন্দি ছিল, প্রথম আলোতে তখন প্রকাশিত হয়েছিল, বাংলা ভাইয়ের সেই জবানবন্দি, যেটা অন্য কোথাও আসেনি, সেই জবানবন্দিতে পরিষ্কার করে বিএনপি সেই সমস্ত নেতাদের নাম বলে গিয়েছিল, জামাতে সেই সমস্ত নেতাদের নাম বলে গিয়েছিল, যাদের মদতে তাদের এই উত্থান হয়েছিল। আমরা ধারণা করেছিলাম 17 বছর বিদেশ থাকার পরে এবং আজকে জামাতের যে আক্রমণ সারা বাংলাদেশের ওপরে, এই পরিস্থিতিতে হয়তোবা তিনি এই বাস্তবতা অনুধাবন করবেন। হ্যাঁ, দেশে এসে তিনি কিছু পজিটিভ কথা বলছেন বটে, কিন্তু এগুলোকে রাজনৈতিক কৌশল বলেই মনে হচ্ছে। কারণ তার যদি আন্তরিক সদিচ্ছা থাকতো, তাহলে তিনি অবশ্যই দীপুর বাড়িতে যেতেন। তার যদি আন্তরিক সদিচ্ছা থাকতো, তাহলে আরও যে সমস্ত নির্যাতিত হিন্দুরা বা এত খুন হয়ে গেছে, সেই সমস্ত মানুষদের কারো না কারো বাড়িতে যেতেন। কিংবা তিনি খাগড়াছড়ির পাহাড়ে যে হত্যাযজ্ঞ চলেছিল, সেই পাহাড়ি আদিবাসীদের বাড়িতে যেতেন। আমরা কিন্তু তার সেই উদ্যোগগুলো দেখিনি। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আপনি বললেন যে সূর্যের আলো দেখতে পারেননি, এরকম একটা পিরিয়ড আপনি কাটিয়েছেন। সেই সময়টা কতটা আতঙ্কের ছিল? সেই সময়টা কিরকম গেছে? দেখুন, প্রতি মুহূর্তে তখন মনে হতো যে এই বুঝি এটা 5ই আক্রমণ আগস্টের এলো। পরের কথা বলছি। 5 আগস্টের পরের ঘটনা বলছি। প্রতি মুহূর্তেই মনে হতো যে এই বুঝি আক্রমণ আসছে, যে কোনো মুহূর্তে। কারণ মব তৈরি করে যে যা করা হচ্ছে, কোথাও যদি ওরা জানতে পারতো যে আমি এই বাড়িতে আছি, আমাকে তো বটেই, ওই বাড়ির মানুষদেরকেও কিন্তু তারা প্রতি একটি সময় আপনাকে অপদস্থ লোকেশন করতো। চেঞ্জ করতে হয়েছে? আমি প্রতি 4 দিন 5 দিন 6 দিন পর পর লোকেশন চেঞ্জ করেছি গভীর রাতে। কোনো ধরনের ফোন কন্ট্যাক্ট, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট কিচ্ছু রাখিনি। একেবারেই মানে একেবারে প্রকৃত আত্মগোপন জীবন যেটা, আমরা সেটা কাটিয়েছি। তবে দেখুন, আমি আমি তাদের নাম বলতে চাই না যারা আমাকে আশ্রয় দিয়েছে, কারণ তাদের নাম বললে তাদের উপর আক্রমণ হবে। আমাকে অনেক মানুষ আশ্রয় দিয়েছে, এমনকি ধরুন ভারতে আসার ক্ষেত্রে আমার যে অর্থনৈতিক সহযোগিতাটা প্রয়োজন হতো, এমনকি ধরুন একেবারে ক্ষুদ্র একটি কথা বলি, যে ভারতীয় ভিসা আবেদনের যে ফি আছে 1500 টাকা, আমার কাছে সেই 1500 টাকাও তখন ছিল না। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করা হয়েছে। তো ওই টাকাটাও কিন্তু মানুষ আমাকে দিয়েছে। এবং বাংলাদেশের যে শুভবোধ সম্পন্ন মানুষেরা আছেন, তারা শুধু যে হিন্দু তা নয়, মুসলিম, আমাকে কিন্তু আশ্রয় দিয়েছিল। আমি কিন্তু মুসলিম বাড়িতেও ছিলাম, একাধিক মুসলিম বাড়িতে আমি থেকেছি। আমাকে একাধিক মুসলিম ভাই বোনেরা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছে, আমার খাবার জুগিয়েছে। আমি তাদের প্রতি আমার এই কৃতজ্ঞতার কথা কোনোদিন ভুলতে পারবো না, বা এটা না বললে অন্যায় হবে। কিন্তু আজকে দেখুন, দুঃখটা এতই যে আমার যারা উপকার করলো, যারা আমার জীবন বাঁচালো, আমার খাদ্যের সংস্থান করলো এই 13-14 মাস, আমি তাদের নামটাও প্রকাশ করতে পারছি না, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারছি না। কারণ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো মানে তার বাড়িতে হামলা হবে। পরিবারের সাথেও যোগাযোগ করতে পারছেন না? পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করতে পারছি না, কারণ আমি যোগাযোগ করলেই তাদের উপর হামলা হবে। এমনকি আমি এটুকুও বলি যে আমি যে স্কুলে পড়তাম, আমি যে মাধ্যমিক পর্যায়ে যে স্কুলে পড়তাম, আমার স্কুলে গিয়ে তারা খোঁজ করছে আমার কোনো তথ্য পাওয়া যায় কিনা, আমার আই কার্ড কিংবা অন্য কোনো তথ্য পাওয়া যায় কিনা, তারা স্কুলে যে খোঁজ করছে। পরিস্থিতিটা এমন। এটা কারা করছে? এটা নির্দিষ্ট করে কিছু নাম বলতে পারবেন? এটা জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, তারা তো প্রকাশ্যে আমার যেখানে বাড়ি সেই এলাকাতে তারা হুমকি দিচ্ছে। পরিবারের সঙ্গে তো যোগাযোগ নেই, অন্যান্য মাধ্যম থেকে সংবাদ পাই। এলাকার যে মানুষেরা আছেন তারা সংবাদ দেয় যে ধরনের হুমকি তারা দিচ্ছে, যে আমাকে পেলেই হত্যা করা হবে, আপনার টুকরো বাড়িটা কি টুকরো ঠিক করে আছে? কাটা হবে। বাড়িটা ঠিক আছে এখন অবধি, টুকরো টুকরো করে কাটা হবে? আমাকে টুকরো টুকরো করে কাটা হবে, এগুলো তারা হুমকি দিচ্ছে।
আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি গণজাগরণ মঞ্চের আন্দোলন করেছি। গণজাগরণ মঞ্চে আন্দোলনের সামনের সারিতে আমি ছিলাম। এটা আমার অপরাধ। কারণ গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিল আন্দোলনের মধ্য দিয়ে। এটা আমাদের অপরাধ। আমার অপরাধ আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি। আমার অপরাধ আমি ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলি। আমার অপরাধ আমি হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, পাহাড়ের আদিবাসীদের সম অধিকারের কথা বলি। এগুলো হচ্ছে আমার অপরাধ, এবং এই অপরাধে আমাকে টুকরো টুকরো করে কাটা হবে। এবং আমাকে তো ভারতের দালাল, রয়ের এজেন্ট, এগুলো তো বলাই হয়। এটা শুধু আমাকে নয়, বাংলাদেশের যে কোনো হিন্দু, হিন্দু মানেই সে রয়ের এজেন্ট, হিন্দু মানেই সে ভারতের দালাল, এইগুলো বলা হয়। বাংলাদেশে এমন একজন হিন্দু নেই যে জীবনে একবার ভারতের দালাল কিংবা রয়ের এজেন্ট কিংবা মালাউন এই শব্দগুলো শোনেনি। বাংলাদেশে এমন একজনও হিন্দু নেই। পরিস্থিতিটা এমন। দেখুন, হাতে লাল সুতা বাঁধার অপরাধে ঝিনাইদহে গোবিন্দ বিশ্বাস নামে একজন গরিব রিক্সাওয়ালা, তাকে যেভাবে পিটানো হলো, পিটিয়ে মাথা ফাটিয়ে তাকে পুলিশে দেওয়া হলো, কী কারণে? হাতে লাল সুতা বাঁধা ছিল, তার মানে সে রয়ের এজেন্ট। একজন জেলা প্রশাসক কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ, জামাতে ইসলামের এক প্রার্থীর যে নির্বাচন নাটক চলছে, সেই নাটকের একজন প্রার্থী, তার নমিনেশন পেপার বাতিল হয়েছে। নমিনেশন পেপার বিভিন্ন কারণে বাতিল হতে পারে। বাতিল হয়েছে, উনি রিটার্নিং অফিসার, জেলা প্রশাসকের রিটার্নিং অফিসার। এই অপরাধে তার বিরুদ্ধে যে মব তৈরি করা হলো, যে অপরাধ কি? সে হিন্দু এবং সে ইসকনের সদস্য। ইসকন কি সেটাও তারা বোঝে না। হিন্দু মানে ইসকনের সদস্য, এবং ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন বলে তারা প্রচার করে। আপনারা দেখেছেন চিন্ময় প্রভু, ইসকনের একজন প্রভু, তিনি জেলে আছেন আজ প্রায় 14 মাস ধরে। তো অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে যে মব তৈরি করা হলো এবং বলা হলো যে এই হিন্দু ডিসি বা ইসকনের এজেন্ট, ভারতের এজেন্ট, এই সমস্ত ডিসি থাকতে পারবে না। প্রশাসন থেকে তো অনেক হিন্দুকে বের করে দেওয়া হয়েছেই, ওএসডি করে রাখা হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, এমনকি বিসিএসে কোয়ালিফাই করেছে তাদেরকে চূড়ান্ত নিয়োগ থেকে তাদেরকে বাতিল করা হয়েছে। আমি দেখলাম আপনি এটা পোস্ট করেছেন যে নির্বাচন হবে না, এটার কারণটা কি? দেখুন, নির্বাচন তো আসলে হচ্ছে না। নির্বাচন একটি নাটক চলছে, একটি নাটক মঞ্চায়ন হচ্ছে। কারণ এই ইউনূস সরকার, যারা অবৈধভাবে বাংলাদেশটাকে এখন দখল করেছে, অসাংবিধানিকভাবে দখল করেছে, তারা নির্বাচন দেবে না। তারা কোনোভাবেই নির্বাচন দেবে না। 5 বছর ক্ষমতায় থাকার জন্যে, মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকার জন্যে যা যা করা প্রয়োজন তারা সেটা করবে। আজকে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন চাপ আছে, বিএনপির থেকে চাপ আছে, বিএনপি নির্বাচন চাইছে, অন্তত মুখে বলছে। এই সমস্ত চাপের কারণে একটি নির্বাচনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বহু কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু শেষ পর্যন্ত দেখবেন নির্বাচন হবে না। আমি নিশ্চিত করে বলতে পারি নির্বাচন হবে না। শেখ হাসিনা তিনি তার কর্মীদের বলেছেন যে ভোট বয়কট করতে বলার কথা, যে যেখানে নৌকা নেই সেখানে ভোট হবে না। এই বিষয়টাকে আপনাদের তরফ থেকে আপনারা কিভাবে দেখছেন? তারাও ভোট বয়কটের ডাক দিয়েছেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ভোট করা সম্ভব? দেখুন, আওয়ামী লীগের তো অন্তত 40% সমর্থন আছে, এটা তো সবসময় আছে। এবং আজকের এই পরিস্থিতির কারণে আওয়ামী লীগের যা ভুলভ্রান্তি ছিল তা সত্ত্বেও কিন্তু মানুষের সমর্থন আজকে বেড়ে যাচ্ছে। কেন? কারণ জামাতে ইসলামের এই নৈরাজ্যটা মানুষ দেখছে, ইউনূস সরকারের এই নৈরাজ্যটা মানুষ দেখছে, যে কারণে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ভোটের সংখ্যাও কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে তো বাংলাদেশে নির্বাচন হতে পারে না। আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করবেন, আপনি গণতন্ত্রের কথা বলছেন, আপনি সম অধিকারের কথা বলছেন, এগুলো কি শুধু মুখের বুলি? তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কীভাবে হয়? এক। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে যে 8% হিন্দু এখনও পর্যন্ত কোনোভাবে টিকে আছে, যদিও এটা মুক্তিযুদ্ধের সময়ের হিসাব যদি বলি, তখনও কিন্তু প্রায় 20% হিন্দু ছিল। সেখান থেকে আজকে 8% নেমে এসছে, বা 8-এর নিচে নেমে আসছে। তো এই 8% মানুষকে বাদ দিয়ে আপনি কীভাবে নির্বাচন করবেন? আপনি প্রতিদিন আমাদেরকে মারবেন। আপনি হিন্দুদেরকে জাস্ট গনিমতের মাল বানিয়ে ফেলা হয়েছে। গনিমতের মাল অর্থাৎ হচ্ছে কী বলে যে যুদ্ধে, মানে জঙ্গিদের ভাষায় যুদ্ধে পরাজিতদের নারী থেকে শুরু করে তার সম্পত্তি থেকে শুরু করে সব কিছু ভোগ করা যায়, এদেরকে বলা হয় গনিমতের মাল। আজকে বাংলাদেশে হিন্দুদেরকে গনিমতের মাল বানিয়ে ফেলা হয়েছে। আপনি হিন্দুদেরকে গনিমতের মাল বানিয়ে রেখে আপনি পাহাড়িদেরকে, 3টে পার্বত্য জেলা কিংবা সমতলের আর যে আদিবাসীরা আছে, যে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের সবাইকে আপনি গনিমতের মাল বানিয়ে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন? সব মিলে তো অন্তত 10%। এই 10% মানুষকে বাদ দিয়ে, 40% আওয়ামী লীগের সমর্থকদের বাদ দিয়ে নির্বাচন তো মানে হয় না। সে নির্বাচন তো অবশ্যই বয়কট করতে হবে, এটা তো আমাদের অবস্থান। আর আওয়ামী লীগ
শেখ হাসিনা তো তার কর্মীদেরকে বলবেনই, সেটা তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক অবস্থান। আমি আওয়ামী লীগ করি না, সেটা তাদের অবস্থান। আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি হিন্দুদেরকে গনিমতের মাল বানিয়ে রেখে, হিন্দুদের জীবনকে এইভাবে একটি বিভীষিকাময় জায়গায় রেখে, মানে নরক নরক যন্ত্রণার কথা যেটা আমরা শাস্ত্রে পড়েছি, আমি জানি না সেই নরক যন্ত্রণা কতটুকু ভয়ঙ্কর, কিন্তু যে বর্ণনা পড়েছি তার চাইতে বাংলাদেশের যন্ত্রণা এখন কম ভয়ঙ্কর নয় হিন্দুদের জন্য। তো বাংলাদেশের হিন্দুদেরকে একটি নরক কুণ্ডের ভেতরে রেখে আপনি নির্বাচন করবেন, আর সেই নির্বাচনে হিন্দুরা সবাই দলে দলে ভোট দিতে যাবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হিন্দুদের জন্য বা সংখ্যালঘু অন্য সম্প্রদায়ের জন্য বিভৎস, নরক যন্ত্রণা ভোগ করছেন তারা, এবং দীর্ঘ বেশ কয়েক মাস সূর্যের আলোও দেখতে পারেননি বাপ্পাদিত্যবাবু। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তিনি চলে আসতে বাধ্য হয়েছেন। জি 24 ঘন্টার কাছে তিনি সেই বর্ণনার কথা বললেন। তার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব বা বাকি সম্প্রদায়ের যারা মানুষ, তারা কিভাবে রয়েছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।